আপনার হাঁটুর বসে ঘাড় ধাক্কা মেরে, মানে এই শব্দটা আপনাকে শুনতে হচ্ছে। কেন কংগ্রেস সর্বভারতীয় ঐক্যে দানা বাঁধতে পারছে না? তুমি ছাগল দিয়ে লাঙল চাষ করতে যাচ্ছ, যাদের কিছু নেই, নিজেরাই একটা নিজের এলাকায় দুটো লোক জড়ো করতে পারে না, তাদের সঙ্গে বড় বড় নেতা বিধানসভার হামলা হলো, তারপর আমার পেসমেকার বসার তলা আমি তো মরেই গেছিলাম প্রায়। তো আমি রিয়াকশন দেবো কোথায়? সোনার বাংলাতে থেকে কি দেশের উপকার করছে রাজ্যের এখানে কংগ্রেসের? আমার তো লজ্জা লাগে না তাতে। না, মানে আপনার মনে হয় শুভেন্দু অধিকারী পারবেন মমতার ক্ষেত্রে? নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। আমি বিট্টু রায়চৌধুরী। যার সাথে আজকে ইন্টারভিউ করব, যার সঙ্গে কথা বলবো, আব্দুল মান্নান। মানে তার আর পৃথক করে পরিচয় করার দরকার নেই, কংগ্রেস নেতা এবং তার সঙ্গে প্রাক্তন বিরোধী দল নেতা। মান্নান দা, বেঙ্গল লিবার্টিতে স্বাগত। বহুদিন বাদে কথা হচ্ছে মান্নানদের সাথে। একটাই প্রথম প্রশ্ন, যেটা সবার প্রশ্ন, রাজনীতি থেকে আপনি ক্রমে সরে যাচ্ছেন। রাজনীতি করেন কিন্তু প্রকাশ্যে নয়, কেন এটা করছেন? না, প্রকাশ্যে রাজনীতি তো করি। আমি তো যেখানে যেখানে প্রোগ্রাম হয় হুম সেখানে আমি যাই, হুম এবং যতদূর সম্ভব আমি করতে যাই। আমি তো বনগাঁতে গেছি, আমি তো হেরে যাওয়ার পরও দেউচি পাচামি নিয়ে আমরা আন্দোলন করছি, সেখানে যাচ্ছি, হুম গেছি। আমি কান্দুতে সেটা মার্ডার হলো, পুরুলিয়াতে আমাদের সংঘর্ষ ছুটেছি, তার পরের দিন সেখানে ছুটে গেছি। যেখানে যে দরকার পড়েছে সেখানে গেছি খুব প্রয়োজনতে। এবং আমার জেলায় তো প্রোগ্রাম যখনই করে তখন আমি থাকি, এবং আমাকে বাদ দিয়ে জেলা প্রোগ্রামই করে না কোনোদিন। আচ্ছা। এই তো কদিন আগে তো একবার বনগাঁতে ঘুরে এলাম, হুম কদিন আগে আবার তার আগে আর একটা গাইঘাটাতে একটা মিটিং করে এলাম। হুম তো ফলে আমি তো যেখানে তার ডাক পাই যাই, তারপর 24 ঘন্টা দু একটা করেছি। আর আগের মতো যে আমার সেটা তার প্রথমত হচ্ছে আমি তো ইন্ডিভিজুয়াল কোনো প্রোগ্রাম করি না, কোথাও সেফ ডেমোক্রেসি নামে প্রোগ্রাম করি। বৃদ্ধ জনতার বহু ছিল, আমি হেঁটেছি। হুম যেটা করি সেটা হচ্ছে পার্টিগতভাবে প্রোগ্রাম। বাইরের জেলায় আমাকে না ডাকলে আমি কোথায় যাব? কেউ ডাকে না, আমি আরো যেন যাই না। তারপর অনেকে হয়তো পছন্দ করে না আমাকে, সেই জন্য তারপর পেসমেকার বসাবার পর হ্যাঁ। বিধানসভার উপর হামলা হলো, হামলার পর আমার পেসমেকার বসার তলে আমি তো মরেই গেছিলাম প্রায়। বিধানসভার ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে কোথাও হয়নি বিরোধী দলের মুখ্যমন্ত্রীর সামনে। নেতাকে হ্যাঁ। মুখ্যমন্ত্রী, স্পিকারের সামনে, হুম পরিষদীয় মন্ত্রীর সামনে, সবার সামনে তাদের দলের লোকেরা, এমএলএরা আমার উপর হামলা করলো। হুম ওখানে তার বাইরে থেকে কেউ হামলা করেনি, বললো হার্ট খারাপ ছিল। হুম হার্ট খারাপ ছিল, কদিনই তো হাসপাতাল থেকে হুম সব চেক আপ করে বেরিয়েছে। তো বললাম, মানলো, কিন্তু তারপরে শরীরটা খানিকটা উইক হয়ে দিল। এই অবস্থায় বয়সে, এই বয়সে যদি আমি, তখন 70 বছর বয়স, প্রায় 70 বছর বয়সে যদি আমি হই, আমার পেসমেকার বসে, তখন স্বাভাবিক কারণে খানিকটা দুর্বল হয়েছে, শারীরিক দিকে অনেকটা দুর্বল হয়ে গেলাম। হ্যাঁ। তারপর যে কোনো মিছিল মিটিং হয়েছে তখন গেছি আমি, তখন যখন যায় না তা নয়, অনেক জায়গাতে গেছি। আপনি একটা কথা বললেন এক্ষুনি, পার্টির তরফে অনেকে চায় না, সেই জন্য খুব একটা যায় না, হয়তো পার্টি চায় না। এটা কেন বলছেন? আমি জানি না কেন, কারণ হচ্ছে যখন দেখলাম পার্টির অনেকেই তো যারা ছিলেন দায়িত্বে, আমি যখন নীরব দেওয়া অপোজিশন, মনে আছে আমি বলেছিলাম যে আমি প্রেস কনফারেন্স করে বলেছিলাম মুখ্যমন্ত্রী অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি মিটিং করে যেখানে পার্টিবাজি করে তার বিরুদ্ধে, তার তথ্য ফাঁস করার জন্য, তারাও যে অপকর্ম ফাঁস করার জন্য আমি পরের দিনে মিটিং করতে চাই। কিন্তু জেলা কংগ্রেসের কাছে একটা অলিখিত নিয়ম চলে গেলে কেউ ডাকতে পারবে না নীরব দেওয়া অপোজিশনকে। তো ফলে হুম দেখলাম যে আমি আর কি করে যাবো, তার এই বয়সে ঝগড়া করতে যাবো না। আমি গভর্নরের কাছে ডেপুটেশন দেবো, প্রদেশ কংগ্রেসের সভাপতি তখন জানালেন, চিঠি লিখে আমাকে জানালেন যে আপনি যেতে পারেন না। অধীর চৌধুরী। যে আমি আসলে নাম টামগুলো কারো বলতে চাচ্ছি না, আচ্ছা। যারা যা বুঝে নেবার বুঝে নেবেন। হ্যাঁ। তো জানালেন যে যেতে পারবেন না। হ্যাঁ। আমি প্রেস কনফারেন্স করবো, আমাদের জানেন তো প্রদেশ কংগ্রেস এই বিধানসভার এই মুখ্যমন্ত্রীর আমলের নিয়ম হয়েছে, হুম যখন তখন আমরা প্রেস কনফারেন্স করতে, ওরা মন্ত্রীরা করতে পারবেন, স্পিকার করতে পারবেন, তার ঘরে বিরোধী দল বসে। করতে পারবে না। অন্য কেউ প্রেস কনফারেন্স করে, বিরোধী দলের কেউ কোনো প্রেস কনফারেন্স করতে পারবে না। হুম ওই প্রেস কর্নারে যেতে হবে, 1টা থেকে 3টের মধ্যে করতে হবে। হুম তাও উইকডেজে যেদিন থাকবে। হুম এখন তো যে কোনো একটা ঘটনা 3টের পরে হলো, বা আমাদের ছুটির দিনে হলো, তো আমার কাছে রিয়াকশন চাইবে, রিয়াব দেওয়া অপোজিশনের কাছে রিয়াকশন চাইবে। তো আমি রিয়াকশন দেবো কোথায়? যারা সংঘবদ্ধভাবে প্রেসের লোকরা আসবে, একসঙ্গে রিয়াকশনটা দেবো, হুম একটা একটা হুম করতে না। হুম দিতে গেলে কোথায়? আমার পিসিসি অফিসে যেতে হয়, যেটা এখনকার রিয়াব দেওয়া অপোজিশন করছে, তার পার্টি অফিসে গিয়ে করেন। হুম হুম এর আগেও সূর্য বিশ্ব করেছেন, সবাই হুম করেছেন। কিন্তু তখন তো এই ছিল না, এত নিয়মও ছিল না আমাদের বিধানসভায়। ছুটির দিনে প্রেস কনফারেন্স করতাম আমরা, হুম আমি চিফ হুইপ থাকার করেছি, ছুটির দিনে ঘুরেছি, বেলা রাত সন্ধ্যাবেলা প্রেস কনফারেন্স করেছি, একদম। হুম কোনো ছিল না। হুম কিন্তু এই নিয়ম করে দিয়েছেন আমার পিসিসি অফিসে, হুম আমার প্রেস কনফারেন্স করার জন্য কোনো ঘর পাওয়া যাচ্ছে না, হুম 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 আমাকে প্রেস কর্নারটা পিসিসি অফিসে ব্যবহার হুম করতে হুম দেবে না। ফলে আমি কোথায় করবো?
রাস্তায় ফুটপাতে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করতে হয়েছে। আচ্ছা। ফলে এগুলো একটা অবস্থা চিঠি লিখে যখন জানালো তখন আমি হুম বারবার বললাম আমার একটা বসার জন্য জায়গা হবে। হুম 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 তা আমি আর দেখলাম যে এইসব বলে আর কোনো লাভ নেই, ঝগড়াঝাটি করে লাভ নেই। হুম এছাড়া নিজের কেচ্ছার লোককে কি বলবো যে হুম কিন্তু যখন লোকে প্রশ্ন করছে যে আপনি কেন বেরোচ্ছেন না, আমি ভাই বেরোবো কোথায়, আমি লিডার দেবো ঘরে গিয়ে বসার জায়গা না আমার একটা প্রেস কনফারেন্সের লোক তো আমার জিজ্ঞেস করবে, তো আমি কি গেটে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করার জন্য হয়ে যাবো নাকি? একদম নয়, একদম তারপর নয়। পিসি হুম সাহেব আমার উপর একটা হামলা হলো হুম সভাপতির সামনে, হুম সভাপতির রাত্রিরা সব করলে এবং যেরকম যারা হামলা করতে এসেছিল আমার জেলা থেকেও একটা ছেলে এসেছিল, তাদের অনেক কিছু চাচ্ছে চাচ্ছে আমি তাদের নিতে দিয়ে দিতাম। তাদের তো একটা অনুষ্ঠানের পরের দিনই দেখলাম প্রদেশ কংগ্রেসের সভাপতি চলে গেলেন, প্রাক্তন সভাপতি একজন তিনিও চলে গেলেন। বাহ। তাকে বললাম পর তিনি বললেন না আমি যাইনি, কেন বাজে কথা বলছেন আপনি?" হুম তার মানে তাদের মদত ছিল। হুম 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 এগুলো সব পরোক্ষ বুঝে যেতে হুম হবে। তো দেখা যায় আর যার কেউ পছন্দ করে না কেন ঝগড়া করতে হবে? হুম হুম কারণ আমি তো এ করে লাভ নেই, আমি পার্টিকে প্লাস করতে পারি। হুম আমি তো পার্টিকে করবো না, যার ফলে অনেকটা রিলাক্টেন্ট হয়ে গেছে আর প্রোগ্রামটা হয়ে যেতাম না। ওই জন্য এখন আপনি পার্টি অফিসেও যান না, আপনি কিছু করেন না। কারণ বাইরে থেকে আমাকে বাইরে ৮-১০টা লোকের মতো কি বসে থাকতে হবে? আমি যে আগে যখন এমএলএ তো সবসময় ছিলাম না, যখন এমএলএ ছিলাম না তখন আমরা যেতাম সভাপতির ঘর খুলে বসতাম। হুম সেই সব আলিখিত নিয়ম হয়ে গেছে তার সভাপতি ঘরটা না। সে আমি আর সোনিয়া গান্ধীকে বলেছিলাম যখন সব সমিতি বসেছিল আমার বিরুদ্ধে অভিযোগ করছে তৎকালীন প্রেসিডেন্ট যে এরকম সবাই যায় পান্নাদা যায় না। তো হুম সবার মধ্যে আমাদের এখন সব রাজ্যের মন্ত্রী হয়েছেন সব, আগে তখন ছিল বলে, হুম না আমি তো যাই যখন যখন ডাকে শেষ হয় বলছে আমি অসুস্থ যাই না। আমি বললাম আমি যাই না একটা কারণে, আমি প্রদেশ কংগ্রেসের প্রোগ্রামে যাব, কোথায় বসবো কি না বসবো, আমার বসার জায়গা হবে কিনা, ডায়াসে উঠতে পারবো কিনা সেটা একজন মহিলা ঠিক করবেন। হুইজ দ্যাট লেডি, আই হ্যাভ নেভার সিন হার। আমি সোনিয়া গান্ধীকে বলেছিলাম আচ্ছা। এদের যে তোমরা কেউ জানো ওকে দেখেছো সব চুপচাপ। তো আমার গার্ড সাথে আমি সব বলে দিই সামনাসামনি বলতে, আমি কোনো লুকিয়ে ছাপিয়ে কথা বলি না। হুম আর এটা আমার অনেকে অপছন্দ করেন। তাই সবটাই দেখলাম যে তারা পার্টির লোকেরাই দেখলাম অনেকে যেন মানে আমাকে রাজ্যসভায় যখন মমতা উইথড্র করতে বললো, হুম মানে সোনিয়া গান্ধীকে দিয়ে এতে প্রেসার হ্যাঁ দিল, হ্যাঁ আমি সোনিয়া গান্ধীর কথাতে উইথড্র করে নিলাম। আমাকে বলেছে আমি এক্ষুনি, আমি তো বলতে পারতাম আমি বর্ধমানে আছি কি আমি হয়তো বসিরহাটে এসেছি, বলতে পারতাম, আমি তো মিথ্যা কথা বলতে আমি বলে দেবে করে না। আমি বললাম আমার বাড়ি থেকে ১ ঘন্টা লাগবে যেতে, আমি চলে যাচ্ছি, গিয়ে পৌঁছে আমি উইথড্র করে নেবো, কোনো চিন্তা নেই। মানে দুটো সোনিয়া গান্ধী হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি একটা খুব ভালো সম্পর্ক, এটা নাকি যখন আপনারা জোট ছিলেন তখনও, যখন বিরোধী ছিলেন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের বিরুদ্ধে মমতা ভালো সম্পর্ক, বন্দ্যোপাধ্যায়। আবার সোনিয়া গান্ধী মমতাকে বিশ্বাস করতেন, সেটি আমাদের কাল হয়েছে। হ্যাঁ। বিশ্বাসটা করতেন, খুব ভালো বিশ্বাস করতেন। হুম পরবর্তী ক্ষেত্রে সোনিয়া গান্ধী আমার প্রেস বলেছিলেন হুম যে লেফট হচ্ছে আমাদের বেটার ডিপেন্ডেবল, এটা বলেছিলেন সোনিয়া গান্ধী, মনে আছে কাগজই বেরিয়েছিল। হুম আমাদের তো বলতেন সে ওকে খুব বিশ্বাস করেছিলেন, কারণ সোনিয়া গান্ধী ভেবেছেন যে হয়তো কংগ্রেসের কিছু লোকের জন্য ওকে তাড়িয়ে দেওয়া হচ্ছে আর হচ্ছে, বা মমতা হয়তো পরের দিন কংগ্রেস আসবে, কিন্তু দেখা গেল সে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে বিজেপির সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নিয়ে সে একটা প্ল্যান করেছে। হুম এটা বিজেপির ন্যাশনাল একটা গেম প্ল্যান। হুম এটা যে কোনো রাজনৈতিক দলই গণতান্ত্রিক পদ্ধতিতে কৌশল করে তো এগোবে, কেউ তার বোকার মতো বলে ঢাড়া ঠুলিয়ে ফিরিয়ে আমি এইভাবে এই পার্টিকে শেষ করবো তা নয়, রাইট হ্যাঁ কৌশলগত করছে। বিজেপি দেখবে যে কংগ্রেসকে শেষ না করলে তারা দাঁড়াতে পারবে না। হুম কংগ্রেসের শিকড়টা এত নিচে চলে গেছে যে কংগ্রেস হচ্ছে মানুষের কাছে, সেই একজন গ্যাটিল বলেছিলেন না, এমন কোনো গ্রাম খুঁজে পাবে না যেখানে একটা পোস্ট অফিস নেই, এমন কোনো পোস্ট অফিসের একটা নেই, হ্যাঁ একদম কংগ্রেস কর্মী নেই, হ্যাঁ কংগ্রেসের পতাকা নিয়ে নেই, এরকম গ্রাম খুঁজে হ্যাঁ পাবে না। কংগ্রেসের পতাকা এবং কংগ্রেস কর্মী নেই এমন একটা গ্রাম খুঁজে পাওয়া পাবে যাবে না। না, হ্যাঁ যেমন পোস্ট অফিস খুঁজে পাবে না এরকম কোনো গ্রাম নেই, একদম এরকম বলেছেন। হুম তো সেটা একটা খুব মানে একটা বহুল প্রচারিত শব্দ। হুম তো সেখানে বিজেপি চাইবেই তার অপোনেন্ট হচ্ছে কংগ্রেসকে সে খতম করবে, হুম মারধর করে দেবে। সে প্ল্যান করলো যে আঞ্চলিক দলগুলোকে নিয়ে আগে কংগ্রেসটাকে খতম করে। কিছু কিছু আঞ্চলিক দল হয়ে গেল, তার সব যতগুলো আজকে সব বিজেপি বিরোধী তথাকথিত সব ইন্ডিতে যারা সব আছে সব, তার মধ্যে কেউ হাত দিয়ে বলতে পারবে সে কোনোদিন বিজেপির সাথে হাত মিলিয়ে না, এক্সেপ্ট কংগ্রেস। ইভেন লেফটও হাত মিলিয়েছে। লেফট কোথায় হাত মারবে, লেফট তো বিজেপি বিরোধী হয়তো বিজেপি। राजीव गांधी বলেছিল एक हाथ विश्वनाथ प्रताप सिंह के सीपीएम पकड़ा और एक हाथ वाजपेयी जी का पकड़ा, বলেননি? রাইট রাজীব গান্ধী বলেছেন তো, হ্যাঁ যখন হ্যাঁ ভিপি সিং প্রধানমন্ত্রী হলো, রাইট হ্যাঁ বুঝতে পেরেছি। যখন লালু যাদব এ করলো, যখন বিজেপি তুলে নিল, হুম লালু আদবানি বাড়ি থেকে যদি সবার আগে ব্রেকফাস্ট করলেন সকালবেলা, গিয়ে বললেন ওটা করবেন না আপনি, রাইট
উইথড্র তুলবেন না। তো ফলে এই তো কখনো কখনো কংগ্রেস বিরোধিতা করার জন্য যখনই কংগ্রেস শক্তিশালী হয়েছে তখনই দেশে কোনো সংকট হয় নাই। কংগ্রেস যখনই শক্তিশালী হয়েছে তখনই দেখা গেছে এই কি পুলওয়ামা, ওই কার্গিল, এইসব লোকে বলতে হয় না আমরা জিতেছি আমরা জিতেছি। কংগ্রেস শক্তিশালী হয়েছে, দেখিয়ে দিয়েছে, নিয়াজিকে অ্যারেস্ট করেছে, একটা দেশকে স্বাধীন করেছে 51,000 সৈন্যকে। আবার শুধু জেনারেল নিয়াজিত না, তার আন্ডারে যত লেফটেন্যান্ট জেনারেল আছে সব আছে, সব অ্যারেস্ট হয়েছে, মানে সারেন্ডার করেছে। কংগ্রেস যখন শক্তিশালী, মুচলেখা দিতে আস্তে আস্তে জুলফিকার আলী ভুট্টোকে, সঙ্গে তোমার বেনজির ভুট্টো ছিল, সিমলা চুক্তি করছে, যেটা টুরিস্টদের জায়গা। তো কংগ্রেস কিন্তু বলতে হয় না আমি জিতেছি আমি জিতেছি, দেখিয়ে দিয়েছিলাম যে আমরা পাকিস্তানকে শিক্ষা দেয়। এমন শিক্ষা দিয়েছিলাম 71 সালে, যে ওই 16ই ডিসেম্বরের পর থেকে 71 সালে 3রা ডিসেম্বর তো আমাদের উপর আক্রমণ করেছিল কচ্ছ সীমান্তে। ইন্দিরা গান্ধী তখন এখানে মিটিং করছেন, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইন্দিরা গান্ধী। তো সেদিন ওখানে শুনলেন যে আমাদের কচ্ছ সীমান্তে আক্রমণ করেছে। ইন্দিরা গান্ধী সঙ্গে সঙ্গে এখান থেকে একদম দিল্লি চলে গেলেন, গিয়ে পার্লামেন্টে ডাকলেন, রাত্রি 12টার সময় বললেন আমরা আক্রান্ত, আমরা যুদ্ধ করেছি, আমাদের আমরা মোকাবিলা করছি। তারপর থেকে কার্গিলের আগে পর্যন্ত পাকিস্তান কোনদিন একটা টু শব্দ পর্যন্ত আমাদের বিরুদ্ধে করতে পারেনি, কারণ কংগ্রেস শক্তিশালী ছিল। যখন কংগ্রেস হেরে গেল, বাজপেয়ীর জামানাতে কার্গিল যুদ্ধ হলো, কি না সেনাবাহিনী ওদের ঢুকলো আমাদের এখানে, আমাদের লোকগুলোকে মারলো, আমাদের সেনাদের মারলো, আমাদের সাধারণ নাগরিকদের মারলো, মেরে গিয়ে বললেন সেফ প্যাসেজ দিচ্ছি তুমি চলে যাও। এসব ইন্দিরা গান্ধীর আমলে সব কংগ্রেসের আমলে কোনোদিন এটাকে ভাবতে পারেনি। তারপরে 10 বছর যখন ছিল কংগ্রেস আমলে কোনোদিন কিন্তু কোনো আক্রমণ করতে পারেনি পাকিস্তান। মনমোহন সিং এর আমলে কোনোদিন পারেনি। তো বলে কংগ্রেস যখনই শক্তিশালী হয়েছে তখনও দেশের নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন হয়নি, কিন্তু কংগ্রেস যখনই দুর্বল হয়েছে তখনই দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন এসে গেছে, তখনই বিদেশি শক্তি কংগ্রেসকে আক্রমণ করতে শিখেছে। এটা কিন্তু কংগ্রেসের আমলে কোনো পারত না, ভাবত না। আমরা চীনের সঙ্গে মোকাবিলা করেছি, কিন্তু এইভাবে গড়ানো না। আজকে যেন একটা পাকিস্তান আমাদের সাথে আতঙ্ক হয়ে গেছে। আমাদের ভুটানও আমাদের জ্ঞান দেয়, নেপালও আমাদের জ্ঞান দেয়। এটা দুর্বল নেতৃত্ব হলে তার অর্থাৎ সরকারি পার্লামেন্টে মেজরিটি তার জানা নাই, তার নীতি এবং আদর্শ এত বলিষ্ঠ থাকতো। কারণ আমরা লড়াইটা করতাম আমাদের বিদেশি শক্তির সঙ্গে, আমাদের নিজস্ব ইন্ডিয়ানদের মধ্যে এখন না। যখন ভারতবর্ষের সৈন্যরা দেশের রক্ষার জন্য লড়াই করছেন, তাতে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ সব আছে, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ব্রাহ্মণ, নমশূদ্র সবই আছে, সবই কিন্তু প্রাণ দিচ্ছে। ফলে আমরা তখন যুদ্ধ করতে আমরা শুনি আমাদের শত্রুতা। কিন্তু আজকের রাজত্ব, আজকের দেশের মধ্যে আমাদের বড় শত্রুকে হিন্দু মুসলমানের শত্রু না, মুসলমান হিন্দুর শত্রু না, শিখ হিন্দুর শত্রু না, শিখ মুসলমানের শত্রু। এই তো এই যে একটা হয়ে গেছে, যার ফলে আমরা ওই সংখ্যার দিক দিকেও মেজরিটি রাখতে পারে, কিন্তু আমরা মনের দিক দিয়ে অনেক দুর্বল হয়ে গেছে। আজকে বিদেশি শক্তি আজকে পাকিস্তানের মধ্যে এখনো পাকিস্তান ছুটছাট যে আমাদের করে যাচ্ছে, এমন একটা শিক্ষা ইন্দিরা গান্ধী দিয়েছেন যার কোনোদিন সাহস করতে পারতেন না। তো এইটাই আমরা অভাবে আজকে দেখতে পাচ্ছি। সেই জন্য কংগ্রেসের যে নেতা, এই দুর্বলতাটা ভারতবর্ষের পক্ষে সব থেকে ক্ষতিকারক। আর এই দুর্বলটা আরো এই তৃণমূল কংগ্রেস, আপনি যেটা বললেন যে ইন্ডি জোটের মধ্যে এমন কোনো সদস্য নেই কংগ্রেস বাদে যে যারা বিজেপির সঙ্গে জোট করেছে, এই যে এটা বললেন, মানে এইটা কি ইন্ডি জোটের ক্ষতি করছে? হ্যাঁ, এই জোটগুলো করেছে কি, এরা যখনই কংগ্রেস শক্তিশালী হয় তখনই কংগ্রেস বিরোধী জোটে চলে যায়। আচ্ছা, এককালে বিজু জনতা দল বিজেপির সঙ্গে ছিল, যেমনি দেখলো নরেন্দ্র মোদী যখন দেখলো RSS আর কি যখন দেখলো যে এবার উড়িষ্যা দখল করার মতো হচ্ছে, কংগ্রেস ফিনিশ, এবার বিজু জনতা দলকে হাঁটিয়ে দিল। আপকে যখন দেখলো যে আপ তো সবাই বলে ওই আন্না হাজারে সব তো গট আপ করেছে, সব তো ওই সময় কংগ্রেসের এগেইনস্টে ওই লোক সবাই করছে। এখন আন্না হাজারে কোথায়, এখন তার বিলোপ কোথায়, এত চুরি হচ্ছে কোথায়, এখন আর নেই, এখন কানে তালা দিয়ে রেখে বসে আছেন, আর যারা সে দিয়ে করছেন তারা সব কোথায়। তো তখন করেছি যেটা ওই আপকে করলো, তখন কেজরিওয়াল খুব কংগ্রেস বিরোধী কথা বললো, বিজেপি মদত দিল। যেমনি কেজরিওয়াল একটু দুর্বল হলে কংগ্রেস দিল্লিতে শেষ হয়ে গেছে, অর্থাৎ দাও এবার কেজরিওয়ালকে তাড়িয়ে দাও দিয়েছে। ও প্রত্যেকটি জায়গাতে তাই করেছে। ও বিজু জনতা দল করছে, কেজরিওয়ালকে করেছে, নীতিশকেও করতে গেছিল। এখন একটু নীতিশ এখন একটু হচ্ছে, দেখছি ওখানটা আবার এরা লালু যাদব মানু যাদব অনেকটা একটা আছে, এটা করতে পারছেন। সেই জন্য ও যেদিন বুঝবে যে মোদী যখন এখন সেটিং করে চলছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে, পুরো সেটিং করা হচ্ছে। তাহলে দেখো না রাজীব কুমারের কেস 6 বছর পরে একটা কোর্টে কেউ যায়, একটা মহরিও জানে যে তুমি জামিনের বিরুদ্ধে যারা আগে করছো, কোর্টে গিয়ে আর চুপ করে গেলে কেন, কিচ্ছু বলুন। একটা চিট ফান্ডের কেউ অ্যারেস্ট হয়েছে, হয়নি। যারা চিট ফান্ড সবার সব কেউ মন্ত্রী হয়েছে, সব বিশ্বনাথ এক রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে, সব হচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় ছাড়া পেয়ে গেছে, সব একটা তো কোনো চার্জশিট দিতেই এত দেরি করে দিচ্ছে। চার্জশিট দিয়ে তো মামলা কবে যাবে তার কোনো ঠিক নেই। আর একটা কথা হচ্ছে জাস্টিস
ডিলেড জাস্টিস ডিনাইড, একদম। মানে বিচার কোনোদিন হবে না, হুম। সব ক্ষেত্রে হুম, হয়েছে, হুম, 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 সমস্ত ক্ষেত্রে এদের মদত দিয়ে যাচ্ছে। হুম। কি সিবিআই, সিবিআই বলছে কোর্ট বলছে কোর্টকে গিয়ে নিজে ইনকোয়ারি করবে, সিবিআই কে বলছে, সিবিআই পরে ক্লিন চিট দিয়ে দিচ্ছে। তো এইসব তার আগে একটা সিবিআই এর কাজ করতে হচ্ছিল। এই যে যারা চিট ফান্ডে ধরা পড়েছিল, হুম। ওই 14 সালের আগে সব অফিসাররা জমা পড়েছিল, যারা কাজ করতো তারা সিবিআই নিরপেক্ষতা নিয়ে কাজ করতেন, অপরাধীদের গ্রেপ্তার করতেন, ওই গ্রেপ্তার করেছিল। তারা সব কেউ অ্যাপোলো হসপিটালে গিয়ে রইলো, উড়িষ্যায় কেউ ওড়িশায় গিয়ে রইলো, কোটি কোটি টাকা খরচ হ্যাঁ, করে। হ্যাঁ। তো তারপরে যখন সেই সব অফিসারদের তাড়িয়ে দিল, তারপর দিদি মোদি ভাই ভাই হয়ে গেল, মোদি দিদি ভাই ভাই হয়ে গেল, তখন গোটা হয়ে গেল, আর তারপর আর কিছু হয় না। আর চিট ফান্ড কেস হচ্ছে না। একটা লোক, যে দেশে 150টা লোক আত্মহত্যা করেছে, যে রাজ্যের চিট ফান্ডের চিট টাকা ফান্ডের তাদের টাকা চিট হয়েছে একদম। বলে, হুম। একটা অন্তত থাকবে না? হ্যাঁ, কিছু নেই। কিচ্ছু হলো না, কারণ হবে না তো। তো মোদি দেখছে যে যতদিন সিপিএম এবং কংগ্রেস বা অন্য পার্টি যারা ক্ষমতায় আসার সম্ভাবনা যেদিন একদম থাকবে না, হুম, হুম, তখন এবার মমতাকে, যেদিন দেখবে যে আমরা ক্ষমতায় আসছি, হুম। সেদিন ওরা মমতাকে লাথি মেরে তাড়িয়ে দেবে। যেদিন দেখবে ওরা আসছে না কিন্তু আমরা এসে যাচ্ছে, অন্য কেউ এসে যাচ্ছে, তখন কিন্তু মমতাকে জিয়ে রাখবে। এই গট আপ গেমটা ওদের দুজনেরই হচ্ছে সব। তো এই জন্য এই রাজনীতিতে পশ্চিমবাংলার মানুষ একটা অন্যরকম দেখতে পাচ্ছে, ইকুয়েশন দেখতে পাচ্ছে, যার ফলে পলিটিক্সটা একটু ঘোটমালে হয়ে গেছে। আর সাংগঠনিক দিক দিয়ে তো আমাদের দুর্বলতাটা অনেকটা আছে, সেই জন্য করতে পারি না। আচ্ছা, বিধানসভার একটা ইতিহাস রয়েছে, যারা প্রধান বিরোধী দল নন টেস্টেড তারা সরকারে এসেছে, যারা টেস্টেড প্রধান বিরোধী দল শূন্য হয়েছে। একদম স্পষ্ট সিপিএম কে দেখতে পাচ্ছি, আমরা কংগ্রেসকে দেখতে পাচ্ছি। এই বিধানসভার এই যে রীতিটা, এটা কি বজায় থাকবে নাকি না এটা কোনোদিন ভাঙবে? আমি জানি না, যারা যার এখন তো আমার আছে সেই এ নেই। হুম, তবে জনগণ একটা জিনিস হচ্ছে যে চাইছে, এখনো চাইছে হুম, যে তৃণমূল এবং বিজেপি দুটোই মানুষকে ধোকা দিয়েছে, হুম, প্রতারণা করেছে, হুম, দুটোই নিজেদের সব গেম প্ল্যান নিয়ে জাতপাতের লড়াই করে করে চলছে। হুম, হুম, তো সেখানে একটা মানুষের কাছে গিয়ে একটা বিভ্রান্ত করার একটা ষড়যন্ত্র দুজনই করছে। হুম। এই অবস্থায় সংঘবদ্ধ হয়ে কতটা লড়াই করতে পারবে তার উপর একটা নির্ভর করছে। কিন্তু সেই সাংগঠনিক পরিকাঠামোগুলি ভেঙে গেছে দলের। আমার কংগ্রেসের তো ভেঙে গেছে, আর আমাদের সবারই বিশ্বাসযোগ্যতা বেড়েছে। যারা একটা জোটবদ্ধ হয়ে লড়াই করবে তাদেরও মানুষ তাদের উপর বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছে, বিশ্বাস করতে পারছে না। আমার খুব মনে আছে দেউচি পাঁচামিতে আমি বিকাশবাবু, আমাদের সন্দীপালি ভট্টাচার্য, আমাদের সহকার লোকেরা, ওরাও আসতো আমার কাছে, এখনো আসছে, আমাদের সাথে যোগাযোগ রাখে। হুম, কলকাতায় ডেকেছিলাম, ডেকে ওদের সঙ্গে খাইয়ে দাইয়ে ওদের দিয়ে প্রেস কনফারেন্স করেছিলাম, রাখতাম, আমাদের গেস্ট হয়ে সব ছিল। আমরাও গেছি ওই ওখানে বীরভূমের মাফিয়াটাও আমাদের মিটিং করতে বলতে দেয়নি, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু তবুও আমরা জোর করে গেছি, কোথাও খালি গলাতে বক্তৃতা দিয়েছি, মাঠে সব মেয়েরা ঢোল বাজাতে সব এসে হাজির হয়ে গেছে, সব আদিবাসী মেয়েরা, কখনো ছোট হ্যান্ড মাইক দিয়ে আপনারা বলেছেন। বক্তৃতা হ্যাঁ। দিয়ে করেছি। হুম, কিন্তু কেন্দ্রীয় বা রাজ্য কেউ এতদিন কিছু করলো না হুম, ওখানে, হুম, আমার পার্টি থেকেও কিছু করলো না। হঠাৎ এখন দেখছি কেউ কেউ চলে যাচ্ছে ওখানে ইদানিং। আমি ওখানকার জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট, আমার এমএলএ ছিল, তাকে জিজ্ঞেস করতে আমি যাচ্ছি, তুই আয়। হ্যাঁ দাঁড়া, না ওরা বলেছে, সিপিএম এর নেতারা বলেছে যে আসছে তো, আমাদের তো একটা ওই ভূমি রক্ষা বাঞ্চাও কমিটি হয়েছে, হুম, 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 ডাকছে। আমরা কয়েকবার গেছি, আমার গাড়ি ভেঙেছে, হুম। বিকাশবাবুর গাড়ি ভেঙেছে, আমরা গেছি, কিন্তু আমার ফিরে আসছি, সব কাগজে বেরিয়েছে, টিভিতে লোকে দেখেছে, পার্টির লোকেরা যায় না। যারা গেছে, যাদের সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ ছিল, ভালোবাসে, যে কোনো বহুদিন ধরে ছাত্র রাজনীতি করেছি, যুব কংগ্রেসের রাজনীতি করেছি, সেবা দল করেছি, ফলে গ্রাসরুটের ছেলেদের সাথে যাদের যোগাযোগ আছে তারা ডেকেছে, আমি গেছি, তাদের আমি ডেকেছি, তারা এসছে। কিন্তু পার্টি তখন সেদিন লড়াই করবে না, ইস্যুগুলোকে তো আমরা ছেড়ে দিলাম। তা আমি একবার একদম। একটা মিটিং করে আসছি, তখন হুম, ওখান থেকে গুছিয়ে আসছি, মোহাম্মদ বাজারে মিটিংটা ছিল। ওই মিটিংটাতে মীনাক্ষীও ছিল, হুম। তো লোক প্রচুর হয়েছিল, মানে আমাদের প্রত্যেকটি ওখানে যতগুলো মিটিং হচ্ছে সব লোক প্রচুর হয়। তো আমি ওখান থেকে সাঁইথিয়া থেকে সে ট্রেন, আমি তো ট্রেন জার্নিটাকে বেশি পছন্দ করি, আপনি লোকাল ট্রেন। এখনো ট্রেনে যাতায়াত করেন? হ্যাঁ, মাঝে মাঝে করি, কারণ এখন হ্যাঁ। রাত্রিবেলা হলে ট্রেনে ফেরাটা খুব কষ্টকর হয় হুম, বলে, হুম, ওই জন্য আসে। আর বিকেলবেলা যদি 5টা সাড়ে 5টার মধ্যে 6টার মধ্যে ফিরে যাই, তাহলে ট্রেনে আসি, তাহলে আর কোনো অসুবিধা নেই। কিন্তু সন্ধ্যাবেলা ট্রেনে ওঠা যায় না, আর আমি উঠে পড়লে কেউ লোক আমাকে জোর করে সিটে বসতে দেয়, ওটা আমার পক্ষে খারাপ লাগে, আচ্ছা। আমি এটা করি না কোনোদিন। আর হুম, যে কোনো লোক সারা অফিস থেকে আসছে, টায়ার্ড হয়ে আসছে, তাকে সিটটা, তো হুম, আমি আসছি ট্রেনে, বহু লোক এই সিট চেয়ার করে আসছিলাম, তো দেখতে পাই আমার সঙ্গে দেখা করলেন, স্যার করলো, তো আমার সঙ্গে আরো কতগুলো ছেলে গেছিলো, তো সব টিকিট বসতে, সিট বুকিং ছিল, হুম, তার সব আমি বসতে পারি না, বসুন না, ওদের ছেলেদের। ওদের একটা কথা বলা যে আপনাদের মিটিংটা দেখলাম খুব বিরাট হয়েছে, লোকাল চ্যানেলও সব দেখাচ্ছিল, অনেক চ্যানেলও লাইভ দেখাচ্ছিল, হুম। খুব বিরাট লোক হয়েছে,
কোনো পতাকা টতাকা ছিল না, আমরা ওটা করছি, চেষ্টা করছিলাম। দেখুন, আমরা একটা কথা বলবো যে আপনাদের কিন্তু বিশ্বাসযোগ্যতা নেই, কেন বলে আজকে আমরা জোট করছেন, পরের দিন জোট ভেঙে দেবেন। এই যে কোন সময়টা জোট করছে সেই বুদ্ধিটা নেই। চিটফান্ড নিয়ে কেউ পার্টি কিছু করলো না। আমরা যেটা করেছিলাম, চিটফান্ড সাফারার্স কমিটি, অসীম চ্যাটার্জি ছিলেন, বিকাশ বাবু, আমরা সব ছিলাম, আমরা লড়ছিলাম, পার্টি করলো না। সেফ ডেমোক্রেসি করে আমরা যেটুকু করেছিলাম, তার ফলটা কিন্তু 2016-তে পেয়েছিলাম। তাও জোটটা সেদিন ভালোভাবে হলো না, হওয়ার পরে ভেঙে দিল। আবার করলে 2021 আমরা অনেকটা জোট করলাম, আবার 2019-এর লোকসভায় করলাম না। মানে এইসব নানা রকম একটা সময় একরকম করেছি। তো লোকে এগুলো দেখে বিশ্বাসযোগ্যতা আমাদের নষ্ট হয়ে গেছে। একটা পার্টি তো তার একটা জোট, শুধু ইলেকশন অ্যাডজাস্টমেন্ট করলে তো হবে না, আমাকে একটা ইস্যু নিয়ে করতে হবে। আমি যখন এতে হালিম সাহেবের পুত্রবধূ যখন দাঁড়ানো বালিগঞ্জে, আমি বিকাশবাবু একটা দিয়েছে, সংঘবদ্ধভাবে যদি টাকা লড়াই করা যায় তাহলে হয়, সব দল এক হয়ে গিয়ে তৃণমূলের ক্যান্ডিডেটটাকে হারাতে হবে। বিজেপির তো আছে ক্যান্ডিডেট, তো আমি করলাম কি, আমি একটা লাইভ দিয়েছিলাম। তো সবাই বলল, আপনি এ করেছেন না? হ্যাঁ, আমিও মনে করি ওটা একসঙ্গে। আমি পার্টিকেও বলেছিলাম, তো দিল্লি করেছিলাম যে আমার মনে হয় ওখানে আমাদের ক্যান্ডিডেটটা দেওয়া উচিত নয়। প্রদেশ কংগ্রেসে প্রেস কনফারেন্স করে সব নাম না জানা নেতারা সব বললো, ঘাট ধাক্কা দিয়ে ওই কংগ্রেসকে মান্নানকে বের করে দিতে হবে। যারা হাঁটুর বয়সী ছিলেন, আমার সব, অন্তত আমি যখন এমএলএ হয়েছি তখনও তারা জন্মায়নি প্রদেশ কংগ্রেসের মতো। তাদের আমি প্রেস কনফারেন্স করতে পারতাম না, তারা হন প্রেস কনফারেন্স করতে আব্দুলকে হাত ধরে কংগ্রেসে বের করে দেওয়া। তো আমি আর কি আমি কিছু করতাম, আমি আর করতে যাবো না, আমি আর কিছু করলাম না। সেদিন যদি বাবুল সুপ্রিয়টাকে হারিয়ে দিতাম তাহলে কিন্তু এটা হতো। আমি বললাম বাই ইলেকশনে আমি একটা অধীর একটা কাজ দিয়েছিল আমাকে, তখন বলেছিল চিফ মিনিস্টারের সঙ্গে কথা বলার জন্য। তখন 3টে বাই ইলেকশন হচ্ছে, করিমপুর, খড়গপুর, আর একটা বোধহয় কোথাও হচ্ছে, 3টে বাই ইলেকশন হচ্ছে। তো আমাকে তখন মুখ্যমন্ত্রী অ্যাসেম্বলিতে চেম্বারে দেখা করছে সঙ্গে, তো আমার সঙ্গে মনোজ ছিল, আর এও ছিল বোধহয় নেপাল মাহাতো ছিল। তো আমি অধীরের ব্যাপারটা নিয়ে কথা বলতে গেছিলাম, ওখানে পুলিশ কীভাবে টর্চা করছে। তারপর দেখা হলো যে আরে 3টে তো বাই ইলেকশন হবে, তোমরা এখন না, তোমরা একটা নিয়ে নাও, আমরা 2টো লড়ছি। হ্যাঁ, ও তখন তো বিজেপির আতঙ্কে ভুগছে না, 19 সালে সব বিজেপি সব। তা আমি বললাম তোমার সাথে চিফ মিনিস্টারের ভালো, সোনিয়া গান্ধীর ভালো রিলেশন। না তুমি বলো না, তোমার সাথে না, তোমার সাথে খুব ভালো রিলেশন, তুমি কথা বলো না, আমাকে বলছো কেন? ও একটা আতঙ্কে ছিল যে বিজেপি, আমি যদি সেই সময় অ্যাডজাস্টটা করতাম, আবার একটা মেসেজ দিতাম, বিজেপিকে হারাতে গেলে কংগ্রেসকে দরকার হয়, দেখো বিজেপি জিতেছিল ইসের তো আমরা জিতে গেলাম। সেইটা আমার পার্টি এসব বুঝতে, প্র্যাকটিক্যাল নলেজ নেই, যে বাস্তব দৃষ্টিভঙ্গি নিয়ে করতে হবে সেটা কেউ করেনি। এবং যার ফলে হচ্ছে আমরা মানুষের কাছে বুঝলেন, আমি ধরো এটা ঠিক যে ভারতবর্ষের বুকে এখনো নেহেরু গান্ধী পরিবারের যে জওহরলাল নেহেরু পরিবারের যে অবদান, ভারতবর্ষের কোনো ফ্যামিলির তা নেই। আবার স্যাক্রিফাইসেস তো নেই, মানে জীবন দিয়েছে, নিজের তো লাইফ দিয়েছে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী। কমলা নেহেরু মৃত্যু সজায় লড়ছে, নেহেরু স্বাধীনতা আন্দোলন করে জেলে রয়েছে। ইন্দিরা গান্ধীকে দেখার কেউ নেই। এসব লাইফ হিস্ট্রি তো কেউ পড়েনি, এসব অন্তত বিদেশি লেখকরা যা লিখেছে সেগুলো তো পড়ুক, কেউ জানে না, ওদের তো কিছু নেই, ওরা করে কি সব কংগ্রেসকে পরিবারটা ধরে দেখায়। তো এই পরিবারের যে স্যাক্রিফাইস, মানুষ সেটাকে এখনো বুঝতে পারে না। সেই জন্য আজকে সারা পৃথিবীতে, আমি বিদেশে গেছি, ওখানে এখন যা কিংস, তা আমার যে হুইচ পার্টি বিলংস, আমি বলছি আমি হচ্ছে জাতীয় কংগ্রেস থেকে। তা বলছে হাউ ইজ সোনিয়া, মানে সঙ্গে সঙ্গে সোনিয়া গান্ধী সম্পর্কে তারা ওয়াকিবহাল, সব জানে, চেনে গোটা ফ্যামিলি। আমি বিদেশে ট্যুর করেছি, সবই ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরে গেছি, সব গেছি, সবাই কিন্তু একটা ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, ওদের ফ্যামিলি সম্বন্ধে সবাই ধরুন জানে, স্টুডেন্টরা পর্যন্ত জানে। আবার আমার যে হুইজের প্রাইম মিনিস্টার নাম মিস্টার অটল বিহারী বাজপেয়ী, ফ্রম হুইচ পার্টি ইজ উই বিলংস, আমি ভারতীয় জনতা পার্টি, বিজেপি নিড ফান্ড ল। আর তো ওই এমনি কথা বলতে বলতে সব এমবিএস করছে, তার মানে কংগ্রেসকে চিনে সারা পৃথিবীতে, এবং কংগ্রেসের ইতিহাসটা জানে। এরা তো এসব কিছু পড়ে জানে না, কিন্তু এখনো নেহেরু গান্ধী ফ্যামিলির যদি কোনো লোক রাস্তা দিয়ে হেঁটে যায়, মানে এই যারা নেহেরু যারা বিজেপি থেকে যোগ দিয়েছে তারা নাই, তারা যদি হেঁটে যায় রাস্তা দিয়ে, যদি লোক জানতে পারে ওখানে যাচ্ছে, পিলপিল করে লোক আছে, এটা কংগ্রেসের আছে, এটা আছে। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীদের যে ইমেজ, প্রিয়াঙ্কা গান্ধীদের মানুষের কাছে যে ইমেজটা আছে, সেই ইমেজটা কিন্তু ভারতবর্ষের অন্য কোনো রাজ্য, আজকে বলতে অটল বিহারী বাজপেয়ী কদিন আগে মারা গেছেন, কয়েক বছর হলো মারা গিয়েছেন।
প্রধানমন্ত্রী ছিলেন দুবার। অবশ্যই। হুম। একটা লোক স্মরণসভা করছে তার মৃত্যুদিন বা জন্মদিনে, দেখছেন কত বড় কথা। বিজেপি তরফে করা হয়, আরে সাধারণ মানুষের তরফে করা হয়। কিন্তু ইন্দিরা গান্ধী কবে হ্যাঁ। মারা গেছেন? হ্যাঁ। ইন্দিরা গান্ধী মারা গেছেন এদিকে 25 আর হচ্ছে তোমার 16, হুম। 41-42 বছর আগে। হ্যাঁ, একদম। যে ছেলে এখন যুবক সে তখন ইন্দিরা গান্ধী মারা গেছে জানতো না, জানিস না। হুম। সেও কিন্তু ইন্দিরা গান্ধীর জন্মদিন পালন করছে। এখন তো কংগ্রেস ভারতবর্ষে কোথাও ক্ষমতা নেই, ওই তেলেঙ্গানা আর ব্যাঙ্গালোর ছাড়া তার কর্ণাটক ছাড়া কোথাও ক্ষমতা নেই। কিন্তু এখনো তো ভারতবর্ষের প্রতিটা গ্রামে ইন্দিরা গান্ধীর জন্মদিন পালন হয়, মৃত্যুদিন পালন হয়, রাজীব গান্ধীর জন্মদিন পালন। তো মানে এই ফ্যামিলিটার ক্রেজটা এখনো রয়েছে ভারতবর্ষের মানুষের কাছে, যে আজও মানুষ তাদের অবদানটাকে ভুলতে পারেনি। কিন্তু বিজেপির কোনো নেতার জন্মদিন পালন করা হয়? ও কি সাবারকার মাবারকার বলে কেউ করে? আম জনতা কেউ জিজ্ঞেস করে? কিন্তু এদের এতদিন মরে যাওয়ার পরেও কিন্তু এদের কথাটা মানুষ মনে রাখছে। তো সেই জন্য এদের ক্রেজটা আছে, এরা ক্রাউড পুলার। কিন্তু সেই ক্রাউড পুলারদের যে ভোট বাক্সে ফেলার যেটা, সেই অর্গানাইজেশনাল ক্যাপাসিটি আমাদের নেই। মানে সেটা আপনাদের মতো নেতৃত্বকে বাদ দিচ্ছে বলেই আমার মতো নেতৃত্ব নাই, শিকড়হীন কিছু নেতা ওখানে নেতৃত্বে চলে আসছে, যাদের কোনো শিকড় নেই, পাড়ায় কোনো একটা লোক নেই, তারা হচ্ছে নেতৃত্বে। এই মুহূর্তে যিনি সভাপতি, আমি কারোর নাম করে বলতে চাই না, আমি আচ্ছা। কারোর নাম করে বলতে চাচ্ছি না, কাউকে, সব আমার থেকে অনেক জুনিয়র ছেলে, ছোট ছেলেদের, এদের নেই। কিন্তু তাদের ক্যাপাসিটিটা থাকবে, বলতে হবে কেন? না, বলছে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে অ্যাডজাস্টমেন্ট রয়েছে, সেই কারণের জন্য। না না, সেই অ্যাডজাস্টমেন্ট আছে কিনা সে তো প্রমাণ সাপেক্ষ। আমি একটা লোককে বলে দেবো তার সাথে অ্যাডজাস্টমেন্ট আছে, সে তো অনেকেই বলতো সিপিএম এর সঙ্গে আমাদের অ্যাডজাস্টমেন্ট আছে, যখন সিপিএম এর রাজত্বে সেও বলতো অনেক কিছু জানাচ্ছ, কিন্তু কে কার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করেছে সে তো পরে দেখা গেছে। সবচেয়ে বড় বিপ্লবী, তার পর নাকি হামলা হয়েছিল, যে মেরেছিল তার বিরুদ্ধে সাক্ষী দেখা গেল, তার শাশুড়ি হচ্ছে, তার ভাইয়ের শাশুড়ি হচ্ছে তার হামলার কারণে একজন মহিলা নেত্রী ছিলেন সিপিএম এর। এসব ছাড়া সব বলে ওসব কেউ প্রমাণ দিতে পারে না। আর যেটা বলছি যে আজকে যেটা প্রবলেম হয়ে গেছে কি, যে ভারতবর্ষের, এটা জানতো আমরা আগে দেখতাম আমাদের এআইসিসি যারা জেনারেল সেক্রেটারি ইনচার্জ থাকতেন, হয়তো সেই দেশে সেই রাজ্যের ভাষাগুলো যেন রাজেন্দ্র কুমার বাজপেয়ী ভালো বাংলা ভাষা জানতেন, নরসিংহরাজ ভাষা বুঝতে পারতেন, আমাদের বলতে বললে বুঝতে পারতেন। এরা সব অবজারভার থাকতেন, যারা সব থাকতেন তারা দেখেছি সব, সন্তোষ বান্ধব সিনহা আরো অনেক সব বাংলা ভাষা জানতেন। এরকম সব রাজ্যেই দেখে শুনে, যেমন সাউথ ইন্ডিয়াতে একটা এমন দিল যে ইংরেজিটা বোঝে বা হিন্দি তারা পছন্দ করবে না, আবার ইউপি বিহারে এমন দেবে সে হিন্দি বাংলা দুটো বুঝে, এরকম যে কোনো একটা সিপিএম এর মধ্যেও ছিল, মানে বৃন্দা কারা ভালো বাংলা বলতে ও তো কলকাতা ইউনিভার্সিটির মেয়ে, মানে বেশ বৃন্দা সীতারাম ইয়েচুরি ভালো বাংলা, সে তো ভালো বাংলা বলতো, আমি তাদের কথা বলতে গিয়ে সব বোকা বলে গেছিলাম। তো বোকা বলে ফোন করেছে সীতারাম রবীন আছে আমার বঙ্গভবনে ছিল, আমাকে তা কে বলছেন, মানে আমি সীতারাম বলছি কে মান্নান, মানে ও জানে যে আমি ওর ওখানে আছি, তো বলছে আব্দুল মান্নান বলছেন, আরে এত ভালো বাংলা বলেন, কেন তোমরা ভালো বাংলা আমি বলতে পারি সব জানে। তাহলে ওই টেলিফোন তার মধ্যে একবার দেখা হয়েছিল, কথা বলেছি, ভেরি জেন্টালম্যান। তো এই হচ্ছে একটা, সে যা ভাষা যাবে সেই রাজ্যের সমস্যাটা জানতে হবে। এখন ধরো আমি যদি বাঁকুড়া পুরুলিয়াতে গিয়ে বলি এখানকার যে পাট চাষিরা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যেভাবে এখানে হচ্ছে, এখানে যদি গিয়ে ওখানে বলি, যে বন্যায় যে প্লাবিত মানুষ, হ্যাঁ এরকম যদি বলি, আর আমি যদি গিয়ে যেখানে বিয়ে হচ্ছে সেখানে যদি বলি মরুভূমির প্রবলেম নিয়ে কথা বলি, তো লোক এসব শুনবে কেন? তাকে তো বলতে হবে, তাকে সেই এলাকার প্রবলেমগুলো নিয়ে বলতে হবে। অতুল হোস একটা কথা বলতেন, রাজনীতি করতে গেলে একাডেমিক কোয়ালিফিকেশন কি আছে না জানি, আমি এটা মিহির গাঙ্গুলির কাছ থেকে শুনেছি, মিহিরদার কাছ থেকে, আরো অনেকের কাছ থেকে শুনেছি, আর ছোট বই থেকে। ইতিহাসটা ভূগোলটা ভালোভাবে জানতে হবে, কে ভালো ইংরেজি ড্রাফট করলে সেটা না, ইতিহাসটা ভূগোলটা জানতে হবে, কোন রাজ্যের কোথাকার প্রবলেমটা কি, কোন দেশের সেগুলো। এখন যারা অল ইন্ডিয়া লিডার আছে তারাও জানে না, আর এখানকার যারা আছে তারাও জানে না। এখানকার এখন সর্বভারতীয় একজন নেতা এখন তৃণমূলে চলে গেছেন, সে বিরাট অধ্যাপক, প্রদীপ ভট্টাচার্য সভাপতি, ওই ইন্দিরা গান্ধী এই যে ইন্দিরা ভবনটা যখন নিয়ে নিচ্ছে তখন একটা চিঠি লিখবো যেটা ইন্দিরা ভবন নজরুলের নাম করে করছে, অনেক জায়গা আছে। যিনি বিধানসভাতে যোগদান করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে, জানি না কোথায় যোগ করে আমি সে যাই না, পরে এখন মন্ত্রী চন্দ্র হয়েছেন, তাদের এইসব নিকৃষ্টতম লোকেদের না, তাকে প্রদীপ দাস সভাপতি আমাদের দেশে, তাকে বললে তুই একটা ড্রাফট করতো, মমতাকে চিঠিটা লিখবো আমরা, ড্রাফটটা করে নিচ্ছে যে তুমি যে নজরুলের জন্ম কিছু করতে চাও, তার জন্মস্থান চুরুলিয়াতে করো, বা নিউ টাউনে অনেক জায়গা আছে, সল্টলেকে অনেক জায়গা আছে, এখানে জায়গা আছে, সেখানে করো না, ওই ইন্দিরা ভবনটাকে তোমার নিতে হবে কেন? তো বিজেপির গেম প্ল্যান, বিজেপি ইন্দিরা গান্ধীর নাম রাখতে চায় না, তো তুমিও তাই করছো।
তো সে ড্রাফটটা করে নিয়ে এলো পুরুলিয়া দ্য বার্থ প্লেস অফ নজরুল নজরুল ইসলাম। নজরুল ইসলাম ইন দ্য ডিস্ট্রিক্ট অফ হুগলি, হুম, মানে চুরুলিয়া ইন দ্য ডিস্ট্রিক্ট অফ হুগলি। তা আমি হয়তো আমাকে যে দেখাচ্ছে, আমি একটা হুগলিটা লিখতে গিয়ে অন্য হয় না, তোমার নাম লিখতে গিয়ে ওর নামটা লিখে ফেললাম হয়তো। হ্যাঁ, হ্যাঁ, আমি কেটে দিয়ে বর্ধমান করে দিলাম, তখন হ্যাঁ, বর্ধমান অভিযুক্ত। সে বলতে এটা কাটলে কেন? কাটলে কেন? তো হুগলি কে বলে তোকে হুগলি? হ্যাঁ, না, ও আবার তাকে আরেকজনকে নেতাকে, সেও সর্বভারতীয় নেতা, আমি আর নাম টামগুলো বলতে চাইনি। হ্যাঁ দা এটা কি করলে? এটা তো হুগলি হবে। তো ফৌজিদা খুব রেগে গিয়ে এমন একটা গালাগাল দিল ওকে, আমি ফৌজিদাকে অত রাখতে দেখিনি। তো এইসব নেতা যদি সব রাজ্যের নেতা বলেছে, অল ইন্ডিয়া নেতা, এরা কি করবে? নিজের রাজ্যের কেউ কোথাও জানে না, তাদের সব। তো এইসব নেতার উপর থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে গ্রাসরুটে যারা কাজ করে তারা নাই। একটা জিনিস বুঝতে পারো, খুব লজ্জা লাগে আমার। হুম, আমরা 50 বছর ক্ষমতায় নেই, হুম, কি কষ্ট করে আমাদের কংগ্রেসের ছেলে কর্মীরা কাজ করে জানেন না। একটা পোস্টার এখন ফ্লেক্স হয়ে যাচ্ছে, ফ্লেক্স করতে তাদের পয়সা লাগে অনেক। যেখানে তৃণমূল বিজেপির পয়সার অভাব নেই, সিপিএম এর হয়তো পার্টি ফান্ডের আছে, ওদের পার্টি ছেলে এখন লেবি দেয়, আমাদের তো হুম, চাঁদা হুম, টাদা নেই। হুম, সেই ছেলেরা যেন এত না খেয়ে না দিয়ে কংগ্রেস করে, তারা যখন পার্টির প্রোগ্রামে হাজির হয়, কি কষ্ট করে তাদের করতে হয়। অনেক ছেলে আমি স্বাভাবিক। জানি, হুম, একটা ফ্ল্যাগ নিয়ে বললো, দাদা এরকম আজকে টিকিট ধরবে না তো? হ্যাঁ, আমি ফ্ল্যাগ নিয়ে যাবি, কেউ ধরবে না তো। হ্যাঁ, তো এই করে আসে যেটা। হ্যাঁ, তো অনেকে, সবাই মিছিল করে ব্র্যান্ডে আছে, আবার কেউ করে কিছু কিছু টিকিট কেটে নেয়, আমরা একদম সবগুলো বিনা কিছু করে নিই। তো সে হেঁটে হেঁটে যায়, তারা আছে গ্রামের দিকে, অত টোটো মোটো করে সব পয়সা দিতে পারে হুম, না। হুম, সেই ছেলেরা দেখে, তাদের যারা অবজারভার আছে দিল্লিতে দেখে, সব স্টেটে এই কালচার হয়ে গেছে, 5 স্টার হোটেল ছাড়া থাকে না। কি ফুর্তি করতে আসে? কি অবজারভার 5 স্টার হোটেল, ইন্ডিয়া হোটেল, তাজ হোটেলের থেকে কিংবা ওই সোনার বাংলাতে থেকে কি দেশের উপকার করছে রাজ্যের, এখানে কংগ্রেসের? এক একটা হোটেলে ভাড়া কত, তাজ হোটেলের যেই দেখ কে সেখানে দিচ্ছে? আপনি ট্রেনে যাতায়াত করেন, আমি আমার সেটা আমার ভাবছি, তো আমি আমার তো পার্থক্যটা ভাবছি। আমার তো লজ্জা লাগে না তাতে, না, আমি লজ্জা করি না। আমি আমি তাতে খুব খুশি। এই যে লোকের লঞ্চ পার হয়ে যায়, অনেকে এসে বলে ওরা একটা চেয়ার দেবে ডেকে ওখানটায়, আমি চেয়ারটা দিতে হবে না, আমি একটা হাওয়া খেতে খেতে যাচ্ছি, কেউ বলতে এখানে বসে না, আমি হাওয়া খেতে খেতে যাচ্ছি, গল্প করতে করতে যাচ্ছি, অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে করতে যাচ্ছি, ভালো লাগে। তো এইটা তো লজ্জার কিছু নেই। হ্যাঁ, আমি তো জমিদার ঘরের ছেলে নই, আমি তো সাধারণ মধ্যবিত্ত করতে গেছি। এই মধ্যবিত্ত ছেলে তো কংগ্রেসটা এখনো রয়েছে, যা যে কজন এই কাজটা বললাম তো, 50 বছর কংগ্রেস ক্ষমতায় নেই। হুম, দিল্লিতে যদিও কিছুদিন ছিল, বেশ কিছুদিন ছিল, কিন্তু দিল্লির মন্ত্রীরা কোনোদিন কংগ্রেসের কথা ভাবতো না, এক্সেপ্ট গনি খান চৌধুরী। হুম, গনি খান চৌধুরী কংগ্রেসের কর্মীদের কথা ভেবেছিলেন, দেশের বেকার ছেলেদের কথা ভেবেছিলেন, দিয়েছিলেন। বাকি কেউ কিন্তু আমাদের রাজ্যের অনেক পাওয়ারফুল সব মন্ত্রী তন্ত্রী হয়েছেন, চাকরি দেওয়ার নাম করে কেউ দেখেন না একবার, কাউকে সুযোগ সুবিধা দিয়ে কারণ না। এমনকি কোনো সেন্ট্রালের যে কমিটিগুলো থাকে, বিভিন্ন রেলের কমিটি, কাস্টমসের কমিটি, সব পোর্ট ট্রাস্টের কমিটি, অনেক সব টেলিফোনের কমিটি, সব সেখানের মধ্যে পার্টির ছেলেদের কোনো মেম্বার বানায়নি, আত্মীয় স্বজনকে সব করেছে। হ্যাঁ, কি অবস্থা তো হয়েছে। তারপরেও সেই ছেলে কংগ্রেস করে, কিন্তু সেই কংগ্রেসের কর্মীদের কথা কেউ ভাবে না, যার ফলে যে রিলাক্টেন্ট ভাব এসে গেছে কংগ্রেস কর্মীদের মধ্যে একটা।